ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের চিহ্ন ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে 4 জনের মৃত্যু, 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বাঁধ ভেঙে দেশের উপকূলীয় জেলায় পানিবন্দী হাজার হাজার মানুষ। ওয়াজে ধর্মের নামে উগ্রবাদ ছড়ানো বক্তার অনেকেই হেফাজতের সঙ্গে যুক্ত। কটাক্ষ বা হত্যার হুমকি ইসলাম বিরোধী মত চিন্তাবিদদের, 1 জন গ্রেফতার। মন্ত্রীর পিএস কিংবা সচিব পরিচয়ে প্রতারণা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি পুঁজি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 11 মামলার আসামি সোহেল সহযোগী সহ পুলিশের জালে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড ভারতের ওড়িশা। ঘণ্টায় 150 কিলোমিটার বেগে উপকূলীয় এলাকায় এর তাণ্ডব চলে কয়েক ঘণ্টা ধরে। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় দীঘার সমুদ্র সৈকতে ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় তিনি জানিয়েছেন বিস্তারিত। সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডব কি শুরু হয়ে গেছে এবং ইয়াসের সঙ্গে যে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে, সেই জলোচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল ঢেউ উঠে গিয়েছে। কিন্তু আমরা দেখছি প্রিয় দর্শক, এখানে কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি হাঁটু পর্যন্ত জল, এখন কিন্তু সেটি কোমর অবধি ছাড়িয়ে গেছে। দীঘা শঙ্করপুর এখানকার যারা হোটেল ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে বিগত 50 বছরও এই রকম জলোচ্ছ্বাস তারা দেখেনি, তারা আতঙ্কিত। এখানে কিন্তু দ্বিতল বিশিষ্ট আবাসিক হোটেল রয়েছে, যেটির নিচতলা পর্যন্ত এই কিন্তু জল ঢুকে গিয়েছে। আমাদের সঙ্গে আরও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। আমি এখন এই মুহূর্তে দীঘার উপকূলবর্তী সমুদ্রের নোনা জল, এটি জলোচ্ছ্বাসের জল। ইতিমধ্যে জানিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সার্বক্ষণিক গোটা পরিস্থিতি ইয়াস তাণ্ডবের ওপর নজর রেখেছেন। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনাকে, ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু এই সুপার সাইক্লোন ইয়াসকে মনিটর করছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস, কি পরিমাণ ঝড় বইছে, প্রবল উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রায় সমুদ্র কিরকম ভাবে সাপের মতো ফোনা তুলছে এবং প্রবল দানবের মতো হামলে পড়ছে। এই ঝড় পরবর্তীকালে যে তাণ্ডব শেষ হয়ে যাওয়ার পর যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু উদ্ধার করার ব্যবস্থা করবে ভারতীয় সরকার। এখানে 144 ধারা জারি রয়েছে। দীঘার উপকূলে এই জলোচ্ছ্বাস কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে বুধবার সকালে ইয়াস আঘাত হানার পর এখনও উত্তাল সাগর। উপকূলীয় এলাকায় এর তাণ্ডব চলে কয়েক ঘন্টা ধরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, বিধ্বস্ত হয়েছে 3 লাখ বাড়িঘর। ওড়িশাতেও 2 জনের মৃত্যুর খবর মিলেছে। দীঘার সমুদ্র সৈকত থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ 5টি জেলাতে। সকাল 8টা থেকে শুরু হয় এখানে জোয়ার, আর সেই জোয়ারের সময়ই এই তুমুল তাণ্ডবে হাজির হয় সুপার সাইক্লোন ইয়াস। সমুদ্রের যে জলস্তর রয়েছে, সেই জলস্তর থেকে কিন্তু প্রায় 10 মিটার উঁচুতে উঠে যায় এই সাগরের জল, আর সে কারণেই হয় অস্বাভাবিক জোয়ার। আর জোয়ার জলোচ্ছ্বাসে পরিণত হয় এবং তার সঙ্গে প্রবল কারেন্ট অর্থাৎ স্রোত ভাসিয়ে নিয়ে যায় সংবাদ মাধ্যমের প্রচুর সংখ্যক গাড়ি। আমাদের গাড়িও কিন্তু এই জোয়ারে ভেসে গিয়েছিল। পরে উদ্ধারকারী দল সেই গাড়িটি প্রায় 4 ঘন্টা পর উদ্ধার করে। দীঘার হাজার হাজার মানুষকে, এই উপকূল অঞ্চলে বসবাস করতেন নিচু গ্রামীণ এলাকাতে, ইতিমধ্যেই বিভিন্ন নদী বাঁধ ভেঙে গিয়েছে এবং এই যে সমুদ্রের যে বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে উঠছে, কিন্তু জল ঢুকেছে গ্রামে এবং লাখ লাখ লোক কিন্তু গৃহহীন হয়ে পড়েছে। প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। দীঘার স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে গত 50 বছর ধরে এই ধরনের
সাইক্লোন এবং সাইক্লোনের পরবর্তী যে জলোচ্ছ্বাস সেটি কিন্তু তারা দেখেননি। অনেকেই বলছেন 1950 সালে সবশেষ জলোচ্ছ্বাস দেখেছিল এই উপকূলবর্তী অঞ্চলের মানুষ, কিন্তু 50 সালের পর এই প্রথম এই প্রবল জলোচ্ছ্বাস দেখেন এবং সেটি কিন্তু একটি তাদের কাছে ইতিহাসের সাক্ষী হিসেবে মনে করছেন তারা। তাণ্ডব শেষ হয়ে যাওয়ার পর এখন প্রশাসনের কাছে উদ্ধার তৎপরতা এবং যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের নতুন করে জীবন ও জীবিকার সন্ধান খুঁজে দেওয়াই কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দীঘার প্রবল এই জলোচ্ছ্বাস এবং সুপার সাইক্লোন ইয়াসের কাছ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ওড়িশা সহ পশ্চিমবঙ্গের 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 124টির বেশি বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টায় 150 কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের চিহ্ন ওড়িশা জুড়ে। উপকূলে ইয়াস তার সর্বশক্তি দিয়ে দাপট চালানোয় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। উপকূলের পাশাপাশি স্থলভাগেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইয়াস। সেই সঙ্গে তীব্র বৃষ্টিপাত, ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বালেশ্বরের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও কলকাতার কালীঘাট, চেতলা, রাসবিহারীতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে ডুবেছে একের পর এক গ্রাম। অধিকাংশ মানুষকে দুর্যোগ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও ভিটে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছেন কেউ কেউ। ঝড়ে একদিকে কারো বাড়ির চালা উড়েছে, আবার কারো ঘর বানের পানিতে ভেসে গেছে। সব মিলিয়ে মানবেতর পরিস্থিতিতে 1 কোটির বেশি মানুষ। সেচ, কৃষি ও মৎস্যক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রাথমিক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 124টির বেশি বাঁধ ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখের বেশি ঘরবাড়ি। এত বড় একটা ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে, তার কারণ হচ্ছে ভরা কোটাল চলছে এবং ভরা কোটালে পূর্ণিমায় ভরা কোটাল থাকলে পূর্ণিমা অমাবস্যায় জলের তেজটা বাড়ে এবং নদী এবং সমুদ্রের রুদ্র রূপ দেখা যায়। সেই রূপের জন্য অনেকটা আমাদের ফেস করতে হবে। আমাদের অনেক বাঁধ ভেঙে গেছে, অনেক গ্রামে জল ঢুকে গেছে, অনেক এলাকা জলে প্লাবিত হয়েছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। বুধবার সকাল থেকেই সাগর উত্তাল আর বইতে থাকে ঝোড়ো হাওয়া। বেড়িবাঁধ উপচে প্লাবিত হয় নিম্নাঞ্চল। কয়েকটি জেলায় ভেঙে গেছে বেড়িবাঁধ। এই অবস্থায় শঙ্কায় দিন কাটাচ্ছেন উপকূলবাসী। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর উত্তাল হয়ে ওঠে দেশের উপকূলীয় এলাকা। মংলা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেই সাথে সাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে। জোয়ারের পানির তোরে খুলনার কয়রা উপজেলায় 10হালিয়া গ্রামের 2টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে। ভাঙন ঠেকাতে স্থানীয়দের কোনো চেষ্টাই কাজে আসেনি। এতে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। কপোতাক্ষ নদীর ওই যে বাঁধ যতটুকু, এতে কোনো রকম করা হয় না। আমরা সবসময় আতঙ্কের ভিতরে আছি। এলাকার মানুষগুলো তো ভেসেই যাবে, তাদের কোনো নিরাপত্তা বলে কোনো কিছু নেই তাদের আর কি। স্বাভাবিক জায়গাগুলো যদি সংস্কার করতো তাহলে আমাদের এত চাপের মধ্যে থাকা লাগতো না। পটুয়াখালীতে দমকা হাওয়া আর ঢেউয়ের দাপটে প্লাবিত হয়েছে কুয়াকাটার আশপাশের এলাকা। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। বিলীন হয়ে গেছে সাগর পাড়ের দোকানপাট। এই অবস্থায় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানায় প্রশাসন। সাগরে যে উত্তাল, অনেক দোকান সাগরে চলে গেছে। দোকানপাট ঠিক মতো সাজায় গুছিয়ে মাল সব তো বইরা বাইন্দা রাখছি। সকালবেলা ওই থেকে আমার মাল নাই, মালও বিলীন হয়েছে, দোকানও বিলীন হয়ে গেছে। আমরা নিরুপায়, আমাদের করার মতো কিছু নাই। সাতক্ষীরায় বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইতে থাকে। প্রবল জোয়ারে উপকূলের বেড়িবাঁধ আরো দুর্বল হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। আমরা এই জায়গায় পানির জন্যে আমরা থাকতে পারিনি। বাঘের ভয় আমাদের করে না, অন্য কিছু না, শুধু ওই পদ্মার ভাঙন বা জলোচ্ছ্বাসের ভয় আমাদের বেশি। 15টি পয়েন্টে
এখানে আমাদের অবদার সঙ্গে বড়িবাঁধটি সম্পূর্ণ ভেঙে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাঁধ ভেঙে অনেক পরিবার পানিবন্দী হয়ে আছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কয়েক ফুট উঁচু জোয়ারে ঢালচর, কুকরিমুকরি, জহিরুদ্দিন সহ অর্ধশতাধিক চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় ও ভরা পূর্ণিমার কারণে সাগরে কয়েক ফুট উঁচু জোয়ারের সৃষ্টি হয়। কক্সবাজারের সেন্ট মার্টিন ও হিমছড়িতে দোকানপাট, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক সহ বেশ কয়েকটি এলাকায় গাছপালা উপড়ে যায়। পানি আমার লুটপাট ভাঙিয়ে ফেলেছে, অনেকগুলো ক্ষতি হয়েছে। উত্তর ব্রিজ এবং পশ্চিম ব্রিজ, পূর্ব ব্রিজ সব ব্রিজ ভেঙে গেছে, চতুর্দিকে লবণাক্ত পানি উঠছে। এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তার জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সহ নৌবাহিনীর 18টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতেও বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিচু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকতের ঘরবাড়ি ও দোকানপাট। সবশেষ খবর জানাতে সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বাদল। ধন্যবাদ এশা। ঘূর্ণিঝড় এবং অপরদিকে পূর্ণিমার জোর কারণে পটুয়াখালী জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এর ভিতর পটুয়াখালী জেলায় রাঙ্গামালী উপজেলায় মাছের ঘেরের ক্ষতি হয়েছে। অপরদিকে পর্যটন এলাকা কুয়াকাটা এলাকার বেশি ক্ষতি হয়েছে। বেড়িবাঁধের বাহির সাইডে থাকা যত অস্থায়ী দোকান ছিল, প্রায় শতাধিক দোকানপাট ছিল, এই দোকানপাট ইতিমধ্যেই সমুদ্রের ঢেউয়ের তলে বিলীন হয়ে গেছে। অপরদিকে সমুদ্রের পাড়ে থাকা যে জেলে পল্লী রয়েছে, শুটকি পল্লী রয়েছে এবং বিভিন্ন ধরনের ঝিনুকের মার্কেট, তারপর বানমিসের বিভিন্ন আচারের দোকান যেগুলো ছিল, সেইগুলো দোকানগুলো সমুদ্রের তীরে ইতিমধ্যে গর্ভে বিলীন হয়ে গেছে। তবে একটা জিনিস দেখার মধ্যে, যে সমুদ্রে গত রাতে যে দোকানপাটগুলো সমুদ্রে নিয়ে গেছিল ভিতরে ঢেউয়ের তরে, সেগুলো আবার সকালেই সমুদ্রের পাড়ে আবার সমুদ্র থেকে পাড়ে দেখা যায়। আসলে সমুদ্রে ঢেউয়ের তরে নিয়ে গেলেও সমুদ্রে আবার সেগুলো ফিরিয়ে দিয়ে গেছে। এদিকে সমুদ্রের তীরে সবচেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে পটুয়াখালীর যে কুয়াকাটার যে আপনার কুয়াকাটার যে বেড়িবাঁধ ছিল, ওভেন ব্যাগ এবং জিও ব্যাগ, এই দুটো দ্বারা যে সমুদ্র সৈকত কুয়াকাটাকে প্রোটেকশন করা দেওয়া হয়েছিল বড় বড় ঢেউ আসতে থেকে, সে থেকে কিছুটা রক্ষা পেয়েছে পর্যটন এলাকা কুয়াকাটা। আসলে এই যদি ওভেন ব্যাগগুলো না থাকতো, তাহলে জিরো পটুয়াখালী এই কুয়াকাটা পর্যটন এলাকার যে বাহির সাইডে যে চিহ্ন মাত্র কিছু থাকতো না, সবকিছুই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। তবে সমুদ্রে এত বড় ঢেউ সিডনের সময় দেখা গেছে, তাছাড়া এত সমুদ্রের গর্জন, এত বড় সমুদ্রের ঢেউ, এত বড় ঢেউ এলাকাবাসী আর সিডনের পর আর দেখে নেই। তবে সবচেয়ে ক্ষতি হয়েছে পর্যটন এলাকা কুয়াকাটার যে হোটেল কিংস নামে হোটেলে বেড়িবাঁধের বাইর সাইডে একটা হোটেল ছিল, এই হোটেলের প্রায় অর্ধেকের বেশি ইতিমধ্যে তারা সমুদ্রের ঢেউয়ের তোরে ভেঙে গেছে। যেগুলো হোটেলের যে সামনের অংশ ছিল সেগুলো ভেঙে গেছে। আমি কিছুক্ষণ আগে হোটেল মালিকের সাথে কথা বলেছি, তিনি যে আমাকে বিষয়টা বললেন যে অনেক কষ্টে আমরা নিজেরা গত বছর থেকে বালি বস্তা দিয়ে মোটামুটি ঠিক করে রেখেছিলাম, টিকিয়ে রেখেছিলাম এই হোটেলটিকে, কিন্তু এবছর যদি ওভেন জিও ব্যাগগুলো সামনে আমার হোটেলের সামনে দেওয়া রয়েছে দেখে টিকে রয়েছে, নাহলে হয়তো বা থাকতো না। তবে কুয়াকাটার বেশিরভাগই যে ইকো পার্কটি রয়েছে, ইকো পার্কটির গাছপালা বেশি উপড়ে পড়েছে। এদিকে আমি যে বলেছিলাম যে পটুয়াখালীর যে রাঙ্গামালী উপজেলায় যে ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর কারণে যে ব্যাপক ক্ষতি হয়েছে রাঙ্গামালী উপজেলা মাছের ঘেরের, আমি এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জনাব ইমদাদুল্লাহর সাথে কথা বলেছি। তিনি আমাকে যে সর্বশেষ যে বিষয়টা জানিয়েছেন, পটুয়াখালী জেলায় 650টি মাছের ঘের এবং পুকুর যেগুলো পূর্ণিমার জোর কারণে
পানি উঠে সেগুলো ভেঙে সেগুলো নদীতে চলে যায়। এতে তার কাছে সবচেয়ে জিজ্ঞেস করেছিলাম যে ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে। তিনি বলছেন যে ক্ষতির পরিমাণ আমাদের রাঙ্গাবালী উপজেলা সহ অন্যান্য উপজেলায় প্রায় 650টি যে ঘের বা মাছের পুকুর গেছে, এর ভিতর প্রায় 50 কোটি টাকার মতো মাছের ঘেরে ক্ষতি হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোয়ার কারণে বেশিরভাগই বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। এই বেড়িবাঁধের গুলো উপর থেকে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে পানি ঢোকে। গতকাল প্রায় 32টি গ্রামের প্রায় 8,000 থেকে 10,000 লোক পানিবন্দী অবস্থায় ছিল। তবে এই ছিল ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর যে কুয়াকাটা পর্যটন এলাকা ক্ষতির সর্বশেষ আমার কাছে খবর। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিচু এলাকা। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন কুয়াকাটা সৈকত থেকে সহকর্মী মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি বেড়ে চরম ভোগান্তিতে উপকূলীয় জেলা বরগুনার বিভিন্ন এলাকার মানুষ। জোয়ারের তোড়ে নদীর পানি বেড়ে একাধিক স্থানে ভেঙেছে বাঁধ, তলিয়েছে গ্রামের পর গ্রাম। শুধু তাই নয়, শহরের অলিগলির দোকানেও ঢুকে পড়েছে পানি। হু হু করে নদীতে বাড়তে থাকে পানি। নদী পাড়ের বাঁধের চেয়ে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সকাল থেকেই বরগুনার ঢলুয়া, আয়লা, লতাকাটা সহ বেশ কিছু স্থানে বাঁধ উপচে পানি ঢুকে পড়ে পাশের গ্রামগুলোতে। পানির চাপে বুধবার বেলা 11টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় ভেঙে যায় বাঁধ। দুপুরের মধ্যে জেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় ঘরবাড়ি, আসবাবপত্র সহ সবকিছু। সামান্য জোর হইলেই পানিতে তলায় যায়। ঘরবাড়ি সব তলায় গেছে, পুষ্কুনির মাছ নামিয়ে গেছে। আমাদের চুলায় পানি উঠে গেছে, কোনো পাকশাক চলে না। শুধু গ্রাম নয়, পানিতে তলিয়ে যায় বরগুনা শহরের অলিগলিও। দোকানের মধ্যে পানি ঢুকে পড়ায় লোকসানে পড়েন ব্যবসায়ীরাও। গোডাউন ভিত্তিক হিসাব করলে কয়েক কোটি টাকা। দোকানে আমাদের সতর্ক হয়, দোকানদার কোথায় নেওয়া হবে, মানুষ যাইতে পারে, মালামাল কোথায় নেবে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জেলার পায়রা ও বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 6 ফুট পানি বেশি ছিল। সময় সংবাদ, বরগুনা। উত্তাল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথর বোঝাই লাইটারেজ জাহাজের 12 জন নাবিক ও ক্রুকে 14 ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। টানা 2 ঘন্টা সাগরে তল্লাশির পর বিমান বাহিনীর 2টি রেস্কিউ হেলিকপ্টার তাদের শনাক্তের পর উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার মধ্যরাতে জাহাজটি সাগরে ডুবে যায়। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যে যেখানে দেখতেছেন আমাদের বাঁচান আল্লাহর রাস্তায়, আমরা সাগরের মধ্যে আছি, দেন সাগরে দেন। এই আমাদের জাহাজ অবস্থা খারাপ, জাহাজের অবস্থা। আমরা খুব বিপদগ্রস্ত, আমরা খুব বিপদগ্রস্ত, আমাদেরকে বাঁচান। বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার প্রাণ বাঁচানোর আকুতি জানানো 12 জন নাবিক ও ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে আনে চট্টগ্রামের জহুরুল হক ঘাটিতে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকা যাত্রা করে সানবেলি 4 নামের একটি লাইটারেজ জাহাজ, কিন্তু রাত 11টার দিকে প্রবল ঢেউয়ের তোড়ে জাহাজের বিভিন্ন অংশ ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারানো জাহাজটি ক্রমশ ডুবতে শুরু করলে নাবিকেরা প্রাণ বাঁচানোর আকুতি জানান। সাগর উত্তাল থাকায় উদ্ধারের জন্য আশেপাশে কোনো জাহাজও ছিল না। সময়ে টেলিভিশনের রিপোর্টারের মাধ্যমে নৌবাহিনী তথ্য পাওয়ার পর তাদের উদ্ধারের জন্য বিমান বাহিনীর সহায়তা চায়। পরবর্তীতে ঘটনাস্থলে যায় বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার। উত্তাল সাগরে রেস্কিউ ডুবুরি নামিয়ে একে একে উদ্ধার করা হয় 12 জনকে। একটি অকল্পনীয় এবং বিপজ্জনক মিশন শেষ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ টিম। নিয়ে আসা হয়েছে জহুরুল হক ঘাটিতে। তাদের এখন স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হবে হাসপাতালে। মূলত 2 জন ডুবুরি হেলিকপ্টার থেকে নেমে তাদের শনাক্ত করে এরপর একে একে 12 জনকে এই হেলিকপ্টার দুটিতে তুলে নেওয়া হয়েছিল। বাতাস যেহেতু একটু বেশি ছিল, সেই বাতাসটা আসলেই বেশি ছিল, 30-35 নট, যেটা প্রায় 65 থেকে 70 কিলোমিটার। সেই পরিস্থিতিতে আমাদেরকে একটু কিছু ক্যালকুলেট করতে হয়েছে। ক্যালকুলেট করে তারপরে আমাদেরকে, এবং সি স্টেটটা ছিল আসলে মোর দেন 5-6, সেই কারণে আমাদেরকে একটু চিন্তা করতে হয়েছে যে কোনো এমার্জেন্সি কিছু হলে ওই পরিস্থিতিতে আমরা যে কিভাবে এটাকে হ্যান্ডেল করব, এই বিষয়গুলো একটু কনসিডারেশন করতে হয়েছে। বিমান বাহিনীর চট্টগ্রাম জহুরুল হক ঘাটিতে হেলিকপ্টারে আনার পর প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক। জাহাজ ডুবে যাওয়ার পর দীর্ঘ 14 ঘন্টা ধরে তারা সাগরে ভেসে বাঁচার জন্য লড়াই করেন। একসময় বাঁচার আশায় প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা। পরের হ্যাজ হালকা 2 সেকশন ভেঙে পানি পড়ে যায়, হ্যাজের ভিতরে পড়ে যাওয়ার পরে পানি ঢোকে,
ঢুকে তলা ফেটে যায়, আস্তে আস্তে জাহাজ ডুবের দিকে যায়। দুনিয়াদারি সব আশা ভরসা ছেড়ে দিছি, মনে হয় না যে বাপ মার কাছে দেখবো, বাপ মার মুখ দেখবো, এরকম কোনো আশা ছিল না। আমরা আসলে ঠিকঠাক মতো লোকেশন দিতে পারছিলাম না, যার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। তারপরেও তারা অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে ভালোভাবে উদ্ধার করছে। জীবিত উদ্ধার হওয়া 12 জনকে বর্তমানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণে আরও অন্তত 10 বছর সময় লাগবে। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে উপকূলীয় 9টি জেলার 27টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যে জেলায় বাঁধ ভেঙে গেছে, জেলা প্রশাসনের নেতৃত্বে সেটা নির্মাণের কাজ চলছে। 60-এর দশকের বাঁধ যদি আমরা বারবার সংস্কার করতে যাই, এটা বারবারই হবে। এটা একদম মাস্টার প্ল্যান করে নেদারল্যান্ড সরকারের সহায়তা, কারিগরি সহায়তা নিয়ে এটা পরিকল্পনা করা হয়েছে এবং 2031 সালের মধ্যে এই বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলকে টেকসই বাঁধ এবং দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। উচ্চ আদালতের এমন পর্যবেক্ষণের পর দুদক আইনজীবী বলছেন, সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবেন আসামিরা। তবে বেগম জিয়ার আইনজীবী বলছেন, বিচারিক আদালতে টিকবে না এই মামলা। 13 বছরেও শুরু হয়নি বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার। অভিযোগ গঠনের শুনানির জন্য 34 বার দিন ধার্য হলেও বেগম জিয়ার অনুপস্থিতি সহ নানা কারণে বারবার পিছিয়েছে মামলার কার্যক্রম। এর মধ্যে বিচার ঠেকাতে আসামিদের উচ্চ আদালতে দৌড়ঝাঁপ তো রয়েছেই। এই যখন অবস্থা, ঠিক তখন 6 মাসের মধ্যে বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেন দেশের উচ্চ আদালত। 68 পৃষ্ঠার লিখিত রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বেগম জিয়া সহ 9 আসামির বিরুদ্ধেই অপরাধের প্রাথমিক তথ্যউপাত্ত রয়েছে। তবে কার কতটুকু দায় তা নির্ধারিত হবে বিচারে। দুদক আইনজীবী বলছেন, বিচারেও আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে। আসামিদের অপকৌশলের কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ তার। হাইকোর্ট ডিভিশন সেখানে রায় দিয়েছে যে অ্যাকিউজ পিটিশনার এবং আদার্স যারা অ্যাকিউজড আছে তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অপরাধীর উপাদান আছে। অপরাধীর উপাদান যদি থাকে, সেটা 561-তে হাইকোর্ট বিচার করার এখতিয়ার রাখে না। সেটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা বিচার করবে, কার দায়িত্ব কতটুকু, এখানে কে কতটুকু লায়াবল। বেগম জিয়ার আইনজীবীর দাবি, উচ্চ আদালত পর্যবেক্ষণ দিলেও আসল বিচারে মামলা থেকে অব্যাহতি পাবেন বেগম জিয়া সহ আসামিরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার এই মামলায় কোনো দায় না, আইনগত দায় আছে বলে আমরা মনে করি না। একদিকে বলছেন যে প্রাথমিক মনে অপরাধ প্রমাণিত হয়েছে, আবার বলছে কার কি দায় আছে সেটা সাক্ষী প্রমাণে নির্ধারিত হবে। তো সাক্ষী প্রমাণের যদি কোনো দায় যদি না থাকে, যদি ল যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, যদি এটা তাইলে আমার মনে হয় যে এই মামলায় সবাই খালাস হয়ে যাবে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় এই মামলাটি করে দুদক, যার আসামি করা হয় বেগম খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরে খুলবে বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী 13 জুন খুলে দেওয়া হবে স্কুল কলেজ। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি একথা জানান। তিনি বলেন, কমপক্ষে 2 মাস ক্লাস করার পরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে। দেশে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর গেল বছরের 17 মার্চ একযোগে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে গত 15 মাস ধরে দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। চলমান করোনায় খুলেছে অনেক কিছু, তবে একদিনের জন্য খুলেনি শুধু শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমান ঘোষণায় 29 মে পর্যন্ত বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে যোগ দিয়ে আরেক দফা বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার
আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। তবে বছরের শুরুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল ও ক্লাস চালু দাবিতে আন্দোলনে নামলে সরকার 17 মে থেকে আবাসিক হল ও 24 মে থেকে ক্লাস চালুর ঘোষণা দেয়। শর্ত থাকে আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করা হবে। এর মধ্যে দেশে টিকার সংকট তৈরি হলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন নতুন টিকায় তাদের অগ্রাধিকার দিয়ে 2 ডোজ নেয়ার পরেই সরকার বিশ্ববিদ্যালয় খোলার কথা ভাবছে। আমি বলছি না যে 3 মাস পরে খুলবে কি 2 মাস পরে খুলবে বা 1 মাস পরে খুলবে, কিন্তু টিকাদানের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও আমরা বিভিন্ন বিকল্প নিশ্চয়ই ভাববার সুযোগ রয়েছে। এর মধ্যে 1,30,000 আবাসিক শিক্ষার্থী, 15,000 শিক্ষক ও 32,000 কর্মকর্তা কর্মচারীদের টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন হল খোলার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে হল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কোনো বিনোদন কেন্দ্র নয় দৃশ্যটি বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার। 15 মাস ধরে হল বন্ধ, শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস, অথচ বহিরাগত মুখর বিশ্ববিদ্যালয় এলাকা, নেই স্বাস্থ্যবিধির বালায়। এদিকে বুধবার এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত বলবৎ থাকবে 12 জুন পর্যন্ত। এর প্রেক্ষিতে বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা প্রত্যাখ্যান করে হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে কলকারখানা, অফিস, শিল্প প্রতিষ্ঠান, এমনকি গণপরিবহন কোনো কিছুই থমকে থাকেনি। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে কেবল শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে 12 তারিখ পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হলো। তিনি একটা দায়সারা এবং সম্পূর্ণ অযৌক্তিক একটা মন্তব্য করেছেন। আমরা এই মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এদিন অনলাইন ক্লাস নিয়েও ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা কার্যক্রম বৈষম্যমূলক। শিক্ষামন্ত্রী এই অনলাইন প্রেস ব্রিফিং এর সময় নিজেই কয়েকবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। এছাড়াও গতকাল বিবিসি বাংলার সাক্ষাৎকার দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেও টানা 3 বার ডিসকানেক্টেড হন। সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় থেকে তাদের ইন্টারনেটের যদি এমন বেহাল দশা হয়, সেক্ষেত্রে কোন বিবেচনায় তারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন ক্লাস পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম শেষ হলেই খুলে দেওয়া হবে ক্যাম্পাস। এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরুকরণ প্রক্রিয়া এবং করোনা পরিস্থিতির উত্তরণ সাপেক্ষে হল খুলে দেওয়ার প্রক্রিয়াটা আমরা প্রথম শুরু করব। হল খুলে দেওয়ার অর্থই হচ্ছে পরীক্ষা, শ্রেণী কার্যক্রম সহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রমগুলো তখন চলবে। তবে কবে নাগাদ এই ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্টের সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। যতদিন না ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পায়, ততদিন বাংলাদেশ ইসরায়েলকে স্বীকার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দিলেও বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েল যেতে পারবেন না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় গণমাধ্যমে আলোচনায় বাংলাদেশের নতুন পাসপোর্ট। যদিও পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আরও 5 মাস আগে। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের যুদ্ধাহত জনগণের সহায়তার জন্য বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সঙ্গত কারণেই এখানেও উঠে আসে পাসপোর্ট প্রসঙ্গ। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দিলেও ইসরায়েলকে এখনও রাষ্ট্র হিসেবে স্বীকার করে না বাংলাদেশ। আগের মতোই ফিলিস্তিনি মুক্তিকামী জনগণকে সমর্থন দিয়ে যাবে বাংলাদেশ। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না, দেশ হিসেবে স্বীকার। ফিলিস্তিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সমর্থন ও জনগণের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখন পর্যন্ত যত টাকা সহায়তা হিসেবে এসেছে তা দেশটির চিকিৎসা সেবায় ব্যয় করা হবে। গাজায় টাকা পাঠানো সম্ভব নয়। গাজা 14 বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে। ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার একমাত্র উপায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো। আমরা চিকিৎসা সরঞ্জাম কিনে গাজায় পাঠাবো। আমরা অনুমোদিত এমন একটি মেডিকেল কোম্পানিকে নিয়োগ দিয়েছি যারা গাজায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছতে পারবে। এর মাধ্যমে গাজার জনগণ এসব সামগ্রীর উপকার পাবে।
আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো ইসরায়েল ব্যতীত সব দেশের জন্য প্রযোজ্য। নতুন ই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তেরই অন্যভাবে ব্যাখ্যা দিয়ে ইসরায়েল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষে প্রচারণা চালায়। এতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হতাশা প্রকাশ করে বাংলাদেশের পাসপোর্ট আগের মতো করার অনুরোধ জানান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব দিয়ে ফেরত পাঠাতে জাতিসংঘ কাজ করছে বলে জানালেন সাধারণ পরিষদের সভাপতি ভোলকান বচকি। বুধবার দুপুরে উখিয়ার আশ্রয় শিবির পরিদর্শন ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। টেকসই প্রত্যাবাসনের আশ্বাস দেয় খুশি রোহিঙ্গা প্রতিনিধিরাও। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন করা হয়েছে ক্যাম্প, তার উপর ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পড়ছে বৃষ্টি। এসব প্রতিকূলতা উপেক্ষা করে বুধবার সকালে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছুটে আসেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভোলকান বচকি। ক্যাম্পে এসে বৈঠক করেন 34টি আশ্রয় শিবিরের 40 জন রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে। প্রথমে একে একে 5 জন রোহিঙ্গা তাদের বর্তমান অবস্থা এবং স্বদেশে ফিরতে অধীর আগ্রহের কথা তুলে ধরেন। আমরা রিপার্টেশন করিলে আমরা তো মানি জানি কি এতনে সেটি নিয়ে মাসিলি আমরা রেজিস্ট্রাল করে দেওয়া পড়ব। আমরা রিপার্টেশন হন্তরি কালে দৌড় দিয়ে আমরা জানতাম চাই জাত 133 জাত বলে মানি লবলাই এক নম্বর রিকোয়েশন। তারা তো আশা আছে দে আর দেশত নিজে বাজে যাইরে নিশ্চিতভাবে আর থাকি ফেরি দেঙ্গি লাক্কাদা জিনিস ইউএন আর গড়ে দিব বলে আশা করি। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বৈঠক করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তাদের সঙ্গে। তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ সময় তিনি বলেন, নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে কাজ করছেন তারা। নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের সম্মানের সাথে স্বদেশে প্রত্যাবাসনের জোর চেষ্টা চালাচ্ছি আমরা। ইস্যুটি নিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ অব্যাহত রাখা হয়েছে। নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। 3 বছরের বেশি সময় ধরে কয়েকবার চেষ্টার পরও মিয়ানমারের অনীহার কারণে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। মুন্সিগঞ্জে করোনা রোগীদের দিনরাত অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে নাগরিক নিঃশ্বাস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের টিমে রয়েছেন চিকিৎসক সহ প্রশিক্ষিত 80 কর্মী। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। করোনার অন্যতম হটস্পট মুন্সিগঞ্জে অক্সিজেন সেবা ছিল সোনার হরিণ। এমন পরিস্থিতিতে নাগরিক নিঃশ্বাস জিপিএইচ এর সহযোগিতায় 50 অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। ইমার্জেন্সি রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকছে। দিনরাত যখনই প্রয়োজন পড়ছে তাৎক্ষণিক এভাবেই ছুটে যাচ্ছেন অক্সিজেন নিয়ে। এই কাজটা করার পরে তার যে একটা দোয়া, তার সে যে আমার প্রতি একটা দেখায়, মানে ভালোবাসা, যে তার ওইটার বই প্রকাশটা আমি দেখতে পারছি। তো আমার কাজের ইন্সপাইরেশনটা ওই জায়গা থেকে আরো অনেক বাইরে গেছে। রোগীর কাছে যে রোগীটা নিঃশ্বাস যখন ফিরে আসে তখন খুব ভালো লাগে নিজের থেকেই। যখনই অক্সিজেন প্রয়োজন হচ্ছে, আমরা যখনই হটলাইনে ফোন পাচ্ছি, সেবাগ্রহীতাদের আবেদন পাচ্ছি যে আমাদের অক্সিজেন লাগবে, তখনই কিন্তু আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম প্রস্তুত থাকে এবং সাথে সাথেই কিন্তু আমরা সেই ব্যবস্থাটি, মানুষকে সেবা দেওয়ার জন্য সেই ব্যবস্থাটি গ্রহণ করি। জিপিএইচ ইস্পাতকে আমরা আবারও বলেছি এবং তারা বলেছে তারা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা আমাদের করবে এবং যত অক্সিজেন সিলিন্ডার লাগে তারা আমাদেরকে এই সহযোগিতাটা করবে। এমন মহামারীতে আন্তরিকতার সাথে পাশে থাকায় সেবা গ্রহণকারীরাও খুশি। ওনারা সহযোগিতা করে ফলে আমি এখন দারুণ অসুস্থতা ফিল করতেছি। অনেক আরোগ্য ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষিত থাকায় মানুষ উপকৃত হচ্ছেন বলে মনে করেন জেলার সিভিল সার্জন। যখন আমাদের কাছে আগ্রহ দেখায় তখন আমরা তাদের সমস্ত কর্মীদেরকে আমাদের সরকারিভাবে তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং এতে করে তারা সঠিকভাবে এখন রোগীদের সেবাটা দিতে পারতেছে। জেলায় করোনা শনাক্ত হয়েছে 5734 জন আর মারা গেছেন 71 জন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত 2 দিন ধরে বন্ধ ছিল চাঁদপুরের সঙ্গে রাজধানীর সদরঘাট সহ বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল। সেই খবর জানাতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ফারুক। এরশাদ, আমি এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে। একবারে টার্মিনালটি ফাঁকা, অর্থাৎ গত মঙ্গলবার বিকালের পর থেকে ইয়াসের প্রভাবে যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তার জন্য বন্দর কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সারা দেশের মতোই চাঁদপুরের সঙ্গে লঞ্চ যোগাযোগ বন্ধ রেখেছে। সেক্ষেত্রে আমি দেখেছি যে চাঁদপুর টার্মিনালে যেই যাত্রীবাহী লঞ্চগুলো ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তো গতকাল দিনভরও সারাদিন এই লঞ্চ চলাচল বন্ধ ছিল, যদিও চাঁদপুরে দুপুরের পর থেকে আবহাওয়াটা বেশ চমৎকার ছিল এবং রাত ভোরে আবহাওয়া ভালো ছিল। আমি ভোরে চাঁদপুর এই লঞ্চ টার্মিনালে এসে অপেক্ষা করে অনেকের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে যারা নদীপথে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে চেয়েছিলেন তারা অনেকে এই ঘাট থেকে ফিরে গেছেন। তারা আমাকে জানিয়েছেন যেহেতু লঞ্চ চলাচল বন্ধ তাহলে তাদের এখানে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর কখন লঞ্চ আবার পুনরায় চলাচল শুরু হবে আসলে সেটিও কেউ জানছেন না। আমি বন্দর কর্মকর্তা কাউসারুল ইসলামের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরে তারা লঞ্চ চলাচলের এখানে অনুমতি দেবেন। বাংলাদেশের লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা সিদ্দিকুর রহমান পাটোয়ারির সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে রাতভর তারা অপেক্ষা করেছেন যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হয়তো একটা নির্দেশনা দিবে, যেহেতু তারা সারা দেশে যোগাযোগ করে জানতে পেরেছেন যে সবগুলো নদীবন্দর এলাকা এবং নদী বেশ শান্ত, ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলের আর কোনো বাধা নেই। সেক্ষেত্রে লঞ্চ মালিক পক্ষ সে দীর্ঘ একটা অপেক্ষায় ছিলেন যে লঞ্চ চলাচলের একটা নির্দেশনা আসবে, তারপরে হয়তো তারা সংশ্লিষ্ট লঞ্চগুলোতে তারা সেই বার্তাটি পৌঁছে দেবেন। তো সিদ্দিকুর রহমান পাটোয়ারি আমাকে জানিয়েছেন যে ভোর 6টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন, তারপরে তারা অপেক্ষা করবেন, যেহেতু বিভিন্ন টার্মিনালে অসংখ্য যাত্রীবাহী লঞ্চ অপেক্ষায় আছে। রাজধানীর সদরঘাট সহ দক্ষিণবঙ্গে এবং চাঁদপুরের সঙ্গে যে 15টি রুটে যাত্রীবাহী লঞ্চে চলাচল করে সেখানে তাদের যেই যাত্রীবাহী লঞ্চগুলো আছে সেগুলো তারা নিরাপদ স্থানে নোঙর করে রেখেছেন। তো ঘূর্ণিঝড় ইয়াসের যে একটা প্রভাব সারা উপকূলীয় জেলার মতো যে চাঁদপুর ছিল সেখানে আসলে গতকাল অর্থাৎ দিনের মধ্যভাগে সেটা কেটে গিয়েছে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে আসলে যদি চাঁদপুরে ইয়াসের কোনো বিরূপ প্রভাব পড়ে অর্থাৎ ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয় সেক্ষেত্রে তারা একটা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন, বিশেষ করে যাত্রীবাহী নৌযান লঞ্চ অন্যান্য যে নৌযানগুলো ছিল সেগুলো তারা সতর্কভাবে তারা দূরে সরিয়ে নিয়েছেন। চাঁদপুরের যে দুর্গম 15টি চর ছিল সেখানে মূল যাতায়াতের যে মাধ্যম সেটি ইঞ্জিন চালিত ট্রলার সেগুলো তারা বন্ধ রেখেছেন। তো এখনও পর্যন্ত সেগুলো বন্ধ আছে, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত আসবে অর্থাৎ জেলা প্রশাসন সেটি অনুসরণ করে আবারও এই লঞ্চের সাথে অন্যান্য যেই যাত্রীবাহী পরিবহনগুলো আছে বিশেষ করে যেগুলো নৌপথে যাতায়াত করে সেগুলো চলাচলে তারা অনুমতি দেবেন। গতকাল দুপুর পর্যন্ত চাঁদপুরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি ছিল, তো সেটি শেষ পর্যন্ত বলবৎ আছে কি না সেটি আসলে আমাকে আর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি। আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে চাঁদপুরে যে গত প্রায় 48 দিন করোনা পরিস্থিতির কারণে এই যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল, সেই বন্ধের পর গত সোমবার ভোর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত একটানা যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করেছে। সেখানে যারা বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন নৌপথে যাতায়াত করেন তাদের মধ্যে একটা স্বস্তির ভাব ছিল। তো আবার যদি এই লঞ্চ চলাচল শুরু হয় তাহলে আবারও সরব হয়ে উঠবে চাঁদপুর লঞ্চ টার্মিনালটি। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের সবশেষ তথ্য। এরশাদ। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত 2 দিন ধরে বন্ধ ছিল চাঁদপুরের সঙ্গে রাজধানীর বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল। সেই খবর বিস্তারিতভাবে জানাচ্ছিলেন চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী ফারুক আহমদ। বিআইডব্লিউটিএর বিধিনিষেধ উপেক্ষা করেই ভৈরবের মেঘনায় খেয়া পারাপার যাত্রীবাহী ট্রলার ও বন্দরে লোডিং আনলোডিং স্বাভাবিক রয়েছে। ভৈরব থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ চলাচল না করলেও বালুবাহী ব্ল্যাকহেড বড় নৌকা ও কার্গো চলাচল করছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও নৌ পুলিশের সামনে অবাধে চলে লোডিং আনলোডিং, তবে বড় বড় তেল, সিমেন্ট ও কয়লাবাহী জাহাজগুলোকে মাঝ নদীতে নোঙর ফেলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে মেঘনায় পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং ঢেউয়ের আকার ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে চলছে কঠোর লকডাউন। বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বুধবার সকাল থেকে শহরের দোকানপাটগুলো বন্ধ দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া সড়কে সাধারণের চলাচল লক্ষ্য করা যায়নি। শহর ও জেলার প্রবেশদ্বারগুলোয় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। এতে
অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য সরবরাহ ও আমের শ্রমিক ব্যতীত কাউকে জেলার বাইরে যেতে ও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ৪৫টি ইউনিয়নে লকডাউন বাস্তবায়নে বিশেষ টিম গঠন করে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ পর্যন্ত লকডাউন অমান্য করায় শতাধিক মামলা করেছে মোবাইল কোর্ট। বাঁচতে হলে সবাইকে মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, ঘরে থাকতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কারণে, বাজার সদাইয়ের কারণে অনেকে বাইরে বের হয়েছে, তাও গাড়ি ছাড়া তার সবাই হেঁটে বাজার করতেছে। তো আমি সারা শহর ঘুরেছি, বিভিন্ন রাস্তায় গিয়েছি। মোটামুটি আমি বলবো যে চাঁপাইনবাবগঞ্জবাসীর আসলে লকডাউন প্রকৃতভাবেই মেনে নিয়েছে এবং সেটা আমরা এইরকমভাবে চলতে পারলে আগামী এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ আমরা অনেক ডেভেলপ করব। ভোরের সময় আরও থাকছে, করোনায় ভারতে একদিনে ৩,০০০-এর বেশি মৃত্যু। প্রত্যন্ত অঞ্চলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার। লকডাউন ছাড়াই কাতারের নিয়ন্ত্রণে কোভিড। চট্টগ্রামের হালদায় নমুনা ডিম ছাড়লেও পরিবেশ অনুকূলে না থাকায় পুরোপুরি ডিম ছাড়েনি মা মাছ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থেকে জোয়ারের সঙ্গে নদীতে লবণাক্ত পানি বেশি ঢুকে পড়ায় মা মাছ ডিম ছাড়েনি বলে জানান হালদা গবেষক। তবে নদী দূষণ কমায় গতবারের থেকে বেশি ডিম পাওয়ার প্রত্যাশা জেলা মৎস্য কর্মকর্তার। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত হলেই সাধারণত মা মাছ ডিম ছাড়ে। গত বছর হালদা নদী থেকে ২৫,৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল, যা ছিল ১৪ বছরের মধ্যে রেকর্ড। গতকাল রাতে মা মাছ নমুনা ডিম ছাড়লে শত শত জেলে নদীতে অপেক্ষা করতে থাকেন। তবে এ সময় অল্প কিছু নমুনা ডিম সংগ্রহ করেন জেলেরা। রাত্রে ১২টা-১টার সময় নমুনা ডিম ছাড়ছে। মাছ অবশ্যই এখন ডিম ছাড়ে নেই, মাছ আছে, ডিম ছাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে নদীতে জোয়ারের পানির সাথে আসা লবণাক্ত পানির পরিমাণ বেশি ও ডিম ছাড়ার অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় নমুনা ডিম দেওয়ার পরও মা মাছ ডিম ছাড়েনি বলে জানান হালদা গবেষক। নমুনা দেওয়ার পর আমরা আশা ছিল শেষ রাতের দিকে অথবা ভোরের দিকে হয়তো পূর্ণাঙ্গ ডিম ছাড়বে, কিন্তু এটা ছাড়া নেই। লবণাক্ততার পরিমাণ খুব হাই। আশা করি আগামীকাল বা পরশুদিন হালদা নদীতে চূড়ান্তভাবে মাছ ডিম ছাড়তে পারে। তবে নদীতে দূষণ কম থাকায় গতবারের চেয়ে এবার বেশি ডিম সংগ্রহ করার আশা জেলা মৎস্য কর্মকর্তার। গত বছর যে ডিম পাইছি, গত বছরও আমাদের এগুলো কন্ট্রোলে ছিল, এবার আরো বেশি কন্ট্রোল আছে। আমরা আশা করতেছি গত বছর যে বেশি ডিম পাবো। নদী থেকে ডিম সংগ্রহের পর রেণু ফোটাতে 4 দিনের মতো সময় লাগে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটে জোয়ারের পানিতে ভেসে গেছে ২,০০০-এর বেশি চিংড়ি ঘের। বিস্তারিত জানাতে রামপালে চিংড়ি ঘের এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাগেরহাটের চিংড়ি ঘেরে আছি, যেখানে গতকালকে প্রচণ্ড জোয়ারের স্রোতে কিন্তু এই বলেশ্বর থেকে যে মাছ ধরতে গিয়েছে এবং চলে গিয়েছে অসংখ্য ঘের। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে দেখা যাচ্ছে যে ঘের একাকার হয়ে গেছে। একজনের ঘেরের সাথে অন্য ঘের সবকিছু ভেসে গিয়েছে। এখানে যারা বাচ্চা এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত, আমরা চাষ করে প্রায় এই অঞ্চলের মানুষের একমাত্র জীবিকা। এই প্রভাবের ফলে এই চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের জানাচ্ছি যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাগেরহাটে প্রায় ১০,০০০ চিংড়িঘের হয়েছিল, কিন্তু এবার ক্ষতি কম হলেও কিন্তু রামপাল, মোংলা, বাগেরহাট, ধরনখোলা, মোড়লগঞ্জের বিভিন্ন এলাকার কিন্তু চিংড়ি ঘের এই জোয়ারের পানিতে ভেসে গিয়েছে। আর আপনি জানেন যে বাগেরহাটের অন্যতম একটি হলো এই সাদা সোনাঘাট যেটা বলা হয়, এটা হচ্ছে রামপালের সবচেয়ে বিখ্যাত চিংড়ি চাষ করেন। এখানে যার যতটুকু আছেন, এখানে কিন্তু 10 বিঘা, 30 বিঘা, 50 বিঘা এবং 100 পর্যন্ত ঘের রয়েছে। এই ঘেরের উপরে কিন্তু তারা নির্ভরশীল। একদিকে করোনাকালীন সময় তারা যেরকম ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে, চিংড়ি পোনা তারা সঠিক সময় পাচ্ছে পারেননি, এমনি কিন্তু এবারও এই যে ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু তার সেই জায়গাটায় কিন্তু আবারও তাদেরকে ঝুঁকির মুখে পড়েছে। যেমন এক ধরনের যে মরার উপরে কারাগার মতো পরিণত হয়েছে এখানে। আমরা এই অঞ্চলে কিন্তু আমরা গতকালকে কথা বলেছি, জেলা মৎস্য কর্মকর্তা তিনি জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে কিন্তু ২,০৯০টি চিংড়ি ঘের কিন্তু ভেসে গিয়েছে
এই জোয়ারের পানিতে। তারপরেও কিন্তু ওনারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমি আপনাকে জানিয়ে রাখছি যে এই চিংড়ির যে উৎস, যে নদীটা, এই যে চ্যানেল, যেটা চ্যানেল রয়েছে এখানে ঘুষিয়াখালী এবং মংলা চ্যানেল, এই চ্যানেলের পাশে যত চিংড়ি ঘের রয়েছে এবং এখানে কিন্তু রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং ঘর বাড়িতে এখনো পানি এবং মাছের কিন্তু সব মাছ ভিজে গিয়েছে। এখন যে অবস্থায় আছে, যতটুকু আছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা রক্ষা করার জন্য। আমি একটু কথা বলবো এখানে যে একজন রামপাল উপজেলা মৎস্য কর্মকর্তা উনি আছেন। উনি সকাল থেকে কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্ন ঘের পরিদর্শন করছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন। তাদের জানবো যে আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিয়েছেন আর কি পরিমাণে ঘের ক্ষতি হয়েছে। আমাদের যদি একটু জানান যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায় চিংড়ি ঘেরে। জানবো যে আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিয়েছেন আর কি পরিমাণে ঘের ক্ষতি হয়েছে। আমাদের যদি একটু জানান যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায় চিংড়ি ঘেরে। রামপাল উপজেলা আসলে ঘূর্ণিঝড় আসার আগে ব্যাপকভাবে মাইকিং করি, বিশেষ করে নদী সংলগ্ন আর এই খাল সংলগ্ন ঘেরগুলোতে ব্যাপকভাবে মাইকিং করি, যাতে আমার চাষিরা সচেতন হয়। তাদেরকে বলা হয় যে নীল নেট দিয়ে মানে উঁচু করে দিকে, যাতে করে পানি বেশি হলেও মাছটা যাতে উঁচু হলে না পারে। তারপরে পাড়গুলো উঁচু করা হয় যেখানে নিচু এলাকা আছে বা এবার কি ধরনের ক্ষতি হয়েছে। এবার আমাদের আমি টোটাল রামপাল উপজেলা ঘুরে আমার বিভিন্ন স্থানীয় মৎস্য প্রতিনিধি আছে, চাষি আছে, কথা বলে জানতে পারলাম যে প্রায় 917টার মতো অ্যাভারেজ 917টার মতো ঘের চলিয়ে গেছে। তার আয়তন এবং আনুমানিক 91 মতো আরো বেশি এখনো চলমান আছে। এরকম। আচ্ছা, আমি যেমনটা জানিয়েছিলেন যে আসলে 900 মতো ঘের শুধু তারও বেশি করা হয় নাই, এখনো চলমান আছে। কাছে ছিল রামপালের এবং এই চিংড়ি ঘের থেকে ক্ষয়ক্ষতি সর্বশেষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটে জোয়ারের পানিতে ভেসে গেছে 2000-এর বেশি চিংড়ি ঘের। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। মৌলভীবাজারের পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সুস্বাদু রসালো ফল আনারস। আবহাওয়া চাষের অনুকূলে থাকায় এবছর মৌসুমি ফলের ফলন অনেক ভালো হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে আনারস কিনতে ভোর থেকেই বিভিন্ন স্থানের পাইকাররা এসে জড়ো হয়েছেন শ্রীমঙ্গলের আড়তে। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় টিলার বুক চিরে বেশ সাজানো গোছানো আনারস বাগান। থোকা থোকা গাঢ় সবুজের পাখনায় ডানা মিলেছে শত শত কাঁচা পাকা আনারস। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড় টিলার বুক জুড়ে এখন শুধু আনারস আর আনারস। জেলা সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার আনারস চাষ হলেও সবচেয়ে বেশি চাষাবাদ হয় শ্রীমঙ্গল উপজেলায়। এখানে সুস্বাদু হানিকুইন, জায়ান্ট কিউ ও ক্যালেন্ডার এ 3টি জাতের আনারস উৎপাদন হয়। তবে হানিকুইন বিলাতি জাতের আনারসই উৎপাদন হয় বেশি আর এর চাহিদাও ব্যাপক। আবহাওয়া চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে এবার। উৎপাদনের এই মৌসুমে ব্যাপকভাবে বাজারে উঠতে শুরু করেছে আনারস। বাগান থেকে শ্রীমঙ্গলের বাজারে আসছে প্রচুর আনারস। কিনতে ভিড় করছেন বিভিন্ন স্থানের পাইকাররা। চাষিরা ভালো দাম পেয়ে দারুণ খুশি। এবার ফসল খুবই ভালো হয়েছে, বেচা কিনা মোটামুটি ভালো আছে। বাগান থেকে মাল নিয়ে আসি, তারপরে আমার যেগুলা বিক্রি করছি আজকে 40-50 হাজার টাকা বিক্রি আছে। শ্রীমঙ্গল আড়ত সমিতি বলছে প্রতিদিন 8 লাখ টাকার আনারস বিক্রি হচ্ছে এখন। আর ভরা মৌসুমে বেচাকেনা বেড়ে দাঁড়ায় প্রায় কোটি টাকা। বেচাবিক্রি খুবই ভালো ইনশাল্লাহ। এই বছর রমজান মাসে মালিকেরা যথেষ্ট টাকা পয়সা পাইছে, ভালো বেচাবিক্রি হয়েছে। এখন সেকেন্ড টাইম মোটামুটি খারাপ না, এখন ভালো হচ্ছে। বিভিন্ন স্থানে চলে যাচ্ছে মিনি ট্রাক, জিপ, সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহনে সবচেয়ে সুস্বাদু বলে পরিচিত আনারস। কৃষি অফিসের দেয়া তথ্য মতে জেলায় চলতি বছর 1206 হেক্টর পাহাড়ি জমিতে উৎপাদন হয়েছে 20,502 মেট্রিক টন আনারস। সময় সংবাদ, মৌলভীবাজার। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় দেশের ব্যতিক্রমী রেস্তোরাঁ হিলসা চালু হয়েছে। ইলিশ আকৃতির এই ব্যতিক্রমী রেস্তোরাঁয় রয়েছে পদ্মার ইলিশের হরেক রকম রেসিপি। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এশা, এই যে রেস্টুরেন্ট যেটি চালু হয়েছে, এই রেস্টুরেন্ট ঘিরে কিন্তু এখানে একটা মানে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। এই কারণে যে আপনি দেখছেন যে রেস্টুরেন্টটি হয়েছে, আকৃতি কিন্তু পুরোপুরি ইলিশার মতোই,
তাই এই ইলিশ মাছের আকৃতি করে এবং সাদা রঙের যে রেস্টুরেন্ট, সেটি কিন্তু বড় আকারে একটি রেস্টুরেন্ট এবং এইখানে 12,000 স্কোয়ার ফুটের মধ্যে কিন্তু রেস্টুরেন্টটি করা হয়েছে, যার মধ্যে 6,000 স্কোয়ার ফুট হচ্ছে শুধু রেস্টুরেন্টে বসবার জায়গা, যেখানে 400 মানুষেরও বেশি বসে স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করতে পারবেন এরকম পরিবেশ। এবং বাকি 6,000 স্কোয়ার ফুট সেটা কিন্তু করা হয়েছে পাশেই এই ইলিশ আকৃতি আড়ালে, যেখান থেকে রান্নার সহ নানা রকম কাজগুলো করা হবে। এখানে যে পিছনের যে দৃষ্টি নন্দন যে ইলশাটি দেখা যাচ্ছে, সেটি কিন্তু স্টিল এবং গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে কিন্তু বিশেষ টিনের চালা দেওয়া হয়েছে এবং ইলিশের লেজ সহ পুরো আকৃতিটাই কিন্তু রেস্টুরেন্টটা হচ্ছে পুরো ইলিশের। এবং সেখানে তারা যেই রেসিপিগুলোর কথা বলছেন, যে ইলিশ দিয়ে অন্তত 21টি রেসিপি প্রতিনিয়ত কিন্তু দিতে পারছেন এবং সেখানে শুধু ডিম দিয়ে, ইলিশের ডিম দিয়ে কিন্তু 6টি রেসিপি করা হচ্ছে এবং যেখানে ইলিশ ভাপা, ইলিশ ভুনা, সর্ষে ইলিশ সহ যাবতীয় রেসিপি কিন্তু তারা এখানে নিশ্চিত করেছেন। এবং এই পদ্মা নদীর পাশে এই পদ্মার তাজা ইলিশের তাৎক্ষণিক যে তাদের পরিবেশন করবার এবং এখানে যে যারা আগ্রহী তাদের সামনেই সেটিকে কেটে ভেজে পরিবেশন করার যে সুযোগ, সেটি কিন্তু এখানে রয়েছে। এবং এই যে বিক্রমপুরের মুন্সিগঞ্জের যে রেস্টুরেন্টটি হয়েছে, এটিকে তারা বলছেন অন্তত 5 স্টার রেস্টুরেন্টের আদলে করা। এখানে যে বিভিন্ন পর্যায়ের এবং বিদেশি দেশি যারা পর্যটক আছেন, তাদেরকে এখানে ইলিশ পরিবেশন করার যে বৈচিত্র্যতা, সেটিকে এখানে আনবার চেষ্টা করেছেন। আপনি জানেন যে এই ইলিশকে ঘিরে যে শিমুলিয়া ঘাট তথা মাওয়াতে গেল কয়েক মাছ ধরে যে বড় ধরনের এখানে একটি ইলিশ কেন্দ্রিক অর্থনীতি সচল হচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট হয়েছে শিমুলিয়া ঘাটের পাশে, যেখানে ছুটির দিনে এবং দিন রাত প্রচুর পর্যটক এখানে আসেন রাজধানী ঢাকা থেকে। আপনি জানেন যে মাত্র 35 কিলোমিটার দূরত্বের এই স্থানটি এবং যেখানে মাওয়া এবং ঢাকা যে এক্সপ্রেস হয়েছে, এই সুপার এক্সপ্রেসওয়ে, সেখানে এত চমৎকার রাস্তা দেখতে এবং এই রাস্তাকে ঘিরে এই পদ্মা তীরে আসতে এবং এর পাশে কিন্তু পদ্মা সেতু, সবকিছু মিলে কিন্তু একটি চমৎকার পর্যটন পরিবেশ হয়েছে। সেই পরিবেশটাকে আরো উন্নত করবার জন্য, নান্দনিক করবার জন্য কিন্তু এখানকার স্থানীয় শিপন মৃধা তিনি কিন্তু এই উদ্যোগটি গ্রহণ করেছেন এবং যেখানে বিভিন্ন পর্যায়ের যে পর্যটক তাদের যে এখানে এই ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি একটা স্বাচ্ছন্দ্য পরিবেশ এবং এই রেস্টুরেন্টের পাশে কিন্তু বড় আকারের পার্কিং ইয়ার্ড রাখা হয়েছে এবং সবকিছু মিলিয়ে গোছানো একটি রেস্টুরেন্ট, যেটি আসলে যে কাউকে আকৃষ্ট করবে। তো এই ছিল মুন্সিগঞ্জের হিলসা রেস্টুরেন্টের সর্বশেষ আশা। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় দেশের ব্যতিক্রমী রেস্তোরাঁ হিলসা চালু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। আবারও দেশের বাইরের খবর। ইরানে আগামী মাসে হতে যাচ্ছে 13তম প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে 7 প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাধারণ জনগণ বলছেন প্রতিযোগিতার জায়গাটা আরও সহজ করা দরকার, যাতে অনেকেই প্রার্থী হতে পারে। বুধবার জনগণের সাথে একমত প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির কাছে চিঠি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিও। আগামী 18 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে দেশটিতে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের নামও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আল জাজিরা জানায়, নির্বাচনে অংশ নিতে 592 জন প্রার্থী নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বাধীন 12 সদস্যের কাউন্সিল এবছর প্রার্থী বাছাই করেছেন। যাচাই বাছাই শেষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত 7 জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। অযোগ্য ঘোষিত হয়েছে 585 প্রার্থী। বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনকি তালিকায় কোনো সংস্কার বাদে জায়গাও হয়নি। এদিকে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক করতে বেশি প্রার্থী থাকা প্রয়োজন বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। আমার মনে হয় প্রার্থী আরো বাড়ানো উচিত, কারণ যাদেরকে এবার প্রার্থী করা হয়েছে বিগত কয়েক বছর ধরেই আমরা তাদের দেখে আসছি। জনগণের সাথে একমত প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। বলেন, এরই মধ্যে আরো প্রার্থী বাড়াতে সর্বোচ্চ নেতার কাছে চিঠি দিয়েছেন তিনি। নির্বাচন মানে সেখানে প্রতিযোগিতার প্রয়োজন আছে। যত বেশি প্রার্থী
প্রার্থী থাকবে সেই নির্বাচন তত প্রাণবন্ত হবে। বিষয়টি আমি সর্বোচ্চ নেতাকে জানিয়েছি। মেয়াদজনিত কারণে এবার নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান রুহানি। রাহানুল রানা, সময় সংবাদ। সাংবাদিক আটক নিয়ে সাফাইয়ের পর পশ্চিমা দেশগুলোকে এক হাত নিলেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বিমান নামিয়ে সাংবাদিক আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বেলারুশকে বয়কট অব্যাহত রেখেছে এস্তোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। বিমান থামিয়ে সাংবাদিককে আটকের ঘটনায় বেলারুশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পশ্চিমা দেশগুলো। ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর বেলারুশকে বয়কট ও সরকারের তীব্র সমালোচনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রোববার গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ান এয়ারের বিমানকে যুদ্ধ বিমানের মাধ্যমে জোর করে মিনস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বেলারুশ। নেক্সটা মিডিয়ার সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ ও তার বান্ধবীকে গ্রেফতারের পর তোলপাড় শুরু হয়ে যায়। পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে লুকাশেঙ্কো সরকার। আটক সাংবাদিক রোমান প্রোতাসেভিচ রক্তক্ষয়ী বিদ্রোহের পরিকল্পনা করে আসছিলেন দাবি করে পশ্চিমারা তার বিরুদ্ধে হাইব্রিড লড়াই শুরু করেছে বলে অভিযোগ করেন বেলারুশের প্রেসিডেন্ট। তবে প্রোতাসেভিচ কি ধরনের রক্তক্ষয়ী বিদ্রোহের পরিকল্পনা করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লুকাশেঙ্কো। বেলারুশের ওপর কোনো নিষেধাজ্ঞার কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। রায়ান এয়ারের বিমান থামিয়ে সাংবাদিক আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিমান যাত্রী পরিবহন নিরাপত্তার উপর নির্লজ্জ হামলা হিসেবে অভিহিত করেছেন এস্তোনিয়ার জাতিসংঘ দূত। যাত্রীবাহী বিমান থামিয়ে বেলারুশের যুদ্ধ বিমান পাঠানোর এ ঘটনাকে রাষ্ট্রীয় দস্যুতা আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলারুশকে শাস্তি দিতে দেশটির আকাশসীমা বয়কট করা সহ নিষেধাজ্ঞা আরোপের মতো নানা পদক্ষেপ নিয়েছে বেশ কয়েকটি দেশ। ওমর ইনান, সময় সংবাদ। নিয়ন্ত্রণ আইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে ভারত সরকারের দ্বন্দ্ব তুঙ্গে। নতুন নীতিতে ব্যক্তিগত গোপনীয়তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বুধবার দিল্লি হাইকোর্টে এই মামলা করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে নতুন নীতিমালা মানতে বাধ্য করতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটারকে চিঠি দিয়ে জবাব চেয়েছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্য করার বিধান রেখে 3 মাস আগে একটি নীতিমালা প্রণয়ন করে ভারত সরকার। বিশেষ করে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া সাপেক্ষে ওই তথ্য দেওয়ার কথা বলা হয়েছে সেখানে। তবে ভারত সরকারের এমন নীতি সংবিধানের গোপনীয়তার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের আবেদন করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। নতুন আইনের বিরোধিতা করে দিল্লির হাইকোর্টে মামলা করেছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারীদের বার্তার গোপনীয়তা আদান প্রদানকারীর মধ্যেই সুরক্ষিত থাকে। তবে ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী তা প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে, যা গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রয়োগ ঠেকাতে বেশ কিছু শর্ত পূরণের নির্দেশনা দিয়ে 25শে মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোনো জবাব না দেয়ায় আবারও তাদের চিঠি দিয়েছে মোদি প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনার বেশ কিছু শর্তের সঙ্গে একমত প্রকাশ করেছে ফেসবুক। তবে বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে এখনও নিশ্চুপ টুইটার। এ সপ্তাহের শুরুতে টুইটার কার্যালয়ে পুলিশের অভিযানের পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। এর আগে ক্ষমতাসীন দলের একজন মুখপাত্র সহ বেশ কয়েকজনের পোস্টকে ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করে টুইটার। মূলত করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য সরিয়ে ফেলার পাশাপাশি মহামারীর বিস্তার ঠেকাতে সরকারের কার্যক্রমের সমালোচনাগুলোও সরিয়ে ফেলতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চাপ দিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে দূরত্ব বাড়ে মোদি সরকারের। ওমর ইনান, সময় সংবাদ। লাগামহীন করোনার পর এবার ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাব ভাবাচ্ছে ভারতকে। সবশেষ একদিনে দেশটিতে 2,11,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 3,800-র বেশি মানুষের। দেশটির প্রত্যন্ত অঞ্চলেও ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস।
টানা বেশ কয়েকদিন গড়ে 4,000-এর বেশি মানুষের মৃত্যুর পর মৃতের সংখ্যা কিছুটা কমলেও আবারও তা বেড়ে চলেছে। গ্রামগঞ্জেও প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাস। গুজরাটে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় স্কুল ও হোস্টেলগুলোকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে স্থাপন করতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। করোনা নিয়ে অবহেলা ও অসচেতনতার কারণে প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে কোভিড-19। বিশেষ করে মেডিকেল সরঞ্জামের ব্যাপক ঘাটতি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কোনো গ্রামে নেই হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্র। পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় হাসপাতালে। আর এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের হাজার হাজার মানুষ। চিকিৎসা নিতে না পারায় বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। এই অবস্থায় করোনা নিয়ন্ত্রণে আবারও টিকার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Now have a better understanding of the pandemic, which strengthens our strategy to fight it. Most importantly, we have the vaccine, which is absolutely important to save lives and defeat the pandemic. তবে ভ্যাকসিনের সংকট এখনো কাটেনি। রাজ্যে রাজ্যে অক্সিজেনের পাশাপাশি টিকা সংকট এখনো রয়েই গেছে। নয়াদিল্লির পাশাপাশি অন্যান্য রাজ্যও কেন্দ্র ঘোষিত 18 বছরের ওপর বয়সীদের টিকা প্রদান স্থগিত করতে বাধ্য হয়। ওমর ইনান, সময় সংবাদ। করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে ভিন্ন চিত্র কাতারে। কোনো রকম লকডাউন ছাড়াই দিন দিন উন্নতির পথে দেশটির করোনা পরিস্থিতি। এরই মধ্যে দেশটির 2টি হাসপাতালে করোনা রোগীর সংখ্যা শূন্যে নেমে এসেছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিধিনিষেধ, কারফিউ, লকডাউন দিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তবে কোনো রকম লকডাউন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে এহতেরাজ অ্যাপের মাধ্যমে অনেকটা করোনা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে কাতার। বাধ্যতামূলক মাস্কের ব্যবহার এবং দেশটিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগে অনেকটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। কাতার আইন কানুনে যেভাবে যেটা দিচ্ছে ওইভাবে যদি আমরা সবাই মেনে চলি তো অবশ্যই এখন বর্তমান পরিস্থিতি অনেক ভালো, ভবিষ্যতে আরও অনেক ভালো দিকে এগিয়ে যাবে কাতার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হওয়ার মূল কারণ হচ্ছে আমার দেখায় মানুষ যথার্থ মাস্ক ব্যবহার করে, ইতরাজ সফটওয়্যার ব্যবহার করে এবং বিধিনির্দেশগুলো খুব ভালোভাবে মানে। কাতারে করোনা নিয়ন্ত্রণ হওয়ার একটাই কারণ, কাতার সরকার যেসব নিয়মগুলি দেওয়া হয়েছে সেটা বিধিনিষেধ মানার ফলে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে কাতারে। দেশটিতে লকডাউন জারি না হলেও কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কঠোর শাস্তি ও জেল জরিমানার কারণে কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এখানে করোনা নিয়ন্ত্রণের মূলত কারণ হচ্ছে কাতারের জনগণ বিধিনিষেধগুলো মেনে চলতেছে, যার কারণে করোনা নিয়ন্ত্রণে আছে। আর যারাই বিধিনিষেধগুলো মেনে চলছে না তাদের জন্য বড় ধরনের জরিমানা করা হচ্ছে। কাতার সরকার সবাইকে ভ্যাকসিন দিচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের মাস্ক পরিধান করা। আমরা প্রতিটা জায়গার মধ্যে নির্দিষ্ট সময় এবং আমাদের মাস্ক পরিধান করতে হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের মোবাইল অ্যাপ, যেটি এহতেরাজ, সেটি আমাদের মোবাইল এহতেরাজ ব্যবহার করতে হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 28 মে থেকে প্রথম ধাপে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। দেশটির টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে। সময় সংবাদ, কাতার। ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশে রয়েছে অনেক লেক, যেখানে মাছ ধরতে যান শৌখিন শিকারীরা। ছুটির দিনে আনন্দ বিনোদনের অংশ হয়ে দাঁড়ায় এই মাছ শিকার। তবে শিকারীরা জানান, মাছ শিকারের জন্য নির্দিষ্ট ফি দিয়ে নিতে হয় লাইসেন্স। প্যারিস থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। সেই আদিকাল থেকেই শিকারের প্রতি মানুষের নেশার টান রয়েছে। বনের জন্তু জানোয়ার, পশু পাখি কিংবা মাছ শিকার, নেশার টানে মানুষ ছুটে যায় নির্দিষ্ট স্থানগুলোতে। অনেক শিকারের মধ্যে মাছ শিকারের প্রতি মানুষের ঝোঁক রয়েছে সবচেয়ে বেশি। আর প্রবাদে আছে মাছে ভাতে বাঙালি। অনেকেই বলে থাকেন বাঙালির পরিচয় বহন করে এটি। রাজধানী প্যারিসের আশেপাশেই রয়েছে অনেক জলাশয়, যেখানে ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিরা মাছ শিকারে ছুটে যান। করোনার কারণে মানুষের মনের মধ্যে যে অবসাদের তৈরি হচ্ছে তা এই মাছ শিকার
কিছুটা হলেও দূর করে। প্যারিসের নিকটতম একটা স্থানে এখানে বড়শি দিয়ে অনেক মাছ ধরা যায়। আজকে প্রতিদিনে আমরাও আসছি আজকে মাছ ধরতে। এখানে যথারীতি আমরা মাছ ধরা শুরু করেছি। প্রথমে একটা মাছ এখন পর্যন্ত আমরা ধরতে পেরেছি। এই মাছ খুবই সুস্বাদু, এই পুকুরের মাছ, এবং এই পুকুর থেকে আমি প্রায় 10 বছর যাবৎ মাছ ধরি বিভিন্নভাবে। আমরা এবং বাংলাদেশি বন্ধুরা মিলে এসে এখানে ধরি। আমাদের সাথে অনেক ফরাসি বন্ধু বান্ধবরা আসে এবং আশা করি ভালো মাছ ধরবো। এই মাছগুলি খুবই টেস্টি এবং বিশুদ্ধ পানির মাছ। যে ছোটোবেলা যেভাবে পুকুরে মাছ ধরেছি ঠিক সেই স্মৃতিতে ফিরে গেছি। আর আমরা প্রতি সপ্তাহে শখের বসে আমরা মাছ ধরতে আসি, মাছ পাই। খাওয়া বড় বিষয় না, মাছ শিকার করাটা, মাছ ধরারই হচ্ছে আনন্দের। ফ্রান্সে চাইলেই যে কেউ মাছ শিকার করতে পারেন না, সেজন্য তাদেরকে বাৎসরিক ফি দিয়ে লাইসেন্স নিতে হয়। প্রবাসের একঘেয়েমি জীবন কিংবা করোনায় মানসিক অবসাদ, এই মাছ শিকার কিছুটা হলেও দূর করবে এগুলি। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। বুধবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো মহাকাশপ্রেমীরা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গেই রাতের আকাশে দেখা মিলল সুপার ব্লাড মুন। এদিন অন্য দিনের চেয়ে চাঁদ 7% বড় দেখা গেছে। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা পেল চিলির জনগণ। স্থানীয় সময় সন্ধ্যায় সান্তিয়াগোর আকাশে অন্যান্য দিনের চেয়ে 7% বড় ও 15% উজ্জ্বল দেখা যায় চাঁদকে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে আসার কারণেই চাঁদকে বড় দেখা যায়। পরে ধীরে ধীরে চাঁদকে গ্রাস করে অন্ধকার। দক্ষিণ আমেরিকার অনেক দেশ থেকেই এটা দেখা গেছে। উত্তর আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গেছে। অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় রাত 9:11 থেকে 9:25 পর্যন্ত প্রায় 15 মিনিট ধরে চন্দ্রগ্রহণ হয়। অন্যান্য চন্দ্রগ্রহণের তুলনায় বুধবারের চন্দ্রগ্রহণটি বিভিন্ন কারণে দুর্লভ মহাজাগতিক ঘটনা হয়ে থাকলো। কারণ এদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পাশাপাশি দেখা গেছে সুপার মুন ও রেড ব্লাড মুন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বুধবার বিকেল 5টার পর থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7টার পরে। তবে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সুপারমুন দেখতে পারেনি এই অঞ্চলের মানুষ। এর আগে 2019 সালে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যায়। রাহানুল রানা, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 2 নম্বরে বাংলাদেশের মেহেদী মিরাজ। প্রায় 1 যুগ পর এত উন্নতি টাইগারদের। 9 নম্বরে মুস্তাফিজ। ট্রিপল থ্রিতে কল দিয়ে খাবার চেয়ে শাস্তি পাওয়া নারায়ণগঞ্জের ফরিদ আহমেদকে অর্থ সহায়তা দিয়েছে টিম পজিটিভ বাংলাদেশ নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষে বুধবার বিকেলে ওই বৃদ্ধের বাড়িতে উপস্থিত হয়ে 100 কেজি চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাপ রব্বানী। এ সময় ফরিদ আহমেদকে হেনস্থা করার ঘটনায় নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার নিন্দা জানান তিনি। গত বুধবার ফতুল্লা থানার নাগবাড়ি এলাকার ফরিদ আহমেদকে খাদ্য সহায়তা চেয়ে 333 নম্বরে কল দিয়ে উল্টো উপজেলা প্রশাসন দ্বারা আর্থিক ক্ষতিগ্রস্ত ও হেনস্থা হতে হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। 60 কেজি নট 50। হ্যাঁ। দিনাজপুরে দেশের সর্ববৃহৎ লিচুর বাজারে কেনাবেচা জমজমাট। লিচুর ফলন কম হওয়ায় মাদ্রাজি বেদানা লিচু তুলনামূলক দাম বেশি দামে কিনে পাইকাররা লিচু বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। বাগানি ও কৃষকরা ভালো দাম পেয়ে খুশি, ক্রেতারাও খুশি। বিস্তারিত জানাতে বড়মাঠ লিচুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে এখন লিচুর মৌসুম চলছে। আমি এই মুহূর্তে দিনাজপুর লিচুর যে বড় মাঠে রয়েছে, যে বিশাল বাজার, প্রায় 2 শতাধিক এখানে আড়তদার রয়েছে। আপনাকে বলতে পারি আজকে লিচুর যে বাজারে আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে মাদ্রাজি, বেদানা এবং চায়না 3, এই 3 প্রকারের লিচু আমরা এখানে দেখছি। আপনাকে জানাতে পারি যে আজকে লিচুর যে দাম এটা অনেক বেশি। অর্থাৎ মাদ্রাজি লিচু যেটা প্রতিশত বিক্রি হচ্ছে আপনার 160 টাকা থেকে আপনার 230 টাকা পর্যন্ত। আর যেটা মাদ্রাজি লিচু, বেদানা লিচু, সেটা বিক্রি হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা আপনার প্রতিশত। আর চায়না 3 সে লিচুটা আপনার বিক্রি হচ্ছে আপনার 500 থেকে 800 টাকা।
সরবরাহ ওরা যেটা বলছেন যে যেহেতু লিচুর ফলন কম হয়েছে, এই ফলন কম হওয়ার কারণে লিচুর দাম আপনার অনেক বেশি এবার। তারপরে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি এখানে যে বিশাল এই বাজারে যারা পাইকার বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন, তারা এই লিচুগুলো তারা কিনে নিয়ে ট্রাকে করে বিভিন্ন জেলায় তারা এখানে পাঠাচ্ছেন। তবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ যেটা বলেছেন যে দিনাজপুরে যে লিচুর যে উৎপাদন সেটি প্রায় 5,600 হেক্টর জমিতে, এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 45,000 মেট্রিক টন। আর তারা যেটা বলেছেন যে যেহেতু প্রতিকূল আবহাওয়ার কারণে আপনার লিচুর ফলন এবার কিছুটা কম হয়েছে, তারপরেও তারা আশা করেছেন যে লিচুর যে দাম যেখানে আর্থিক যেটা লেনদেন হয় এই বিশাল এই বাজারে তারা বলেছেন যে সারা দিনাজপুরে প্রায় 400 কোটি টাকার এখানে আপনার লিচুর যে আমদানি বা লেনদেন হয়। এখানে এই লিচুর ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছেন, বাগান মালিক, কৃষক, যারা বাগান ক্রয় করেন, ব্যবসায়ী, আড়তদার, পাইকার, গুড়ি কারিগর, শ্রমিক, দালাল, পরিবহন শ্রমিক। আমি এই মুহূর্তে আপনাকে আরেকটি জিনিস বলতে পারি যে দিনাজপুরে আপনার লিচুর যে বর্তমানে যে অবস্থা আপনাদের বলতে পারি যে সব রকম লিচু এখন ধীরে ধীরে এখানে আপনার আসবে। এরপরে হারিয়া, কাঁঠালি এবং চায়না লিচুটি আসবে। তবে লিচুর যে ব্যবসা, সেই ব্যবসায়ীরা আপনার বলছেন যে বেশি দামে তাদের কিনতে হচ্ছে, কিন্তু যারা বাগান মালিক, কৃষক, তারা কিন্তু লিচুর দাম পেয়ে সন্তুষ্ট। তো আমার কাছে সর্বশেষ এই ছিল লিচুর বাজার থেকে এসা। দিনাজপুরে দেশের সর্ববৃহৎ লিচুর বাজারে কেনাবেচা জমজমাট, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন বড়মাঠ লিচুর বাজার থেকে সহকর্মী গোলাম নবী দুলাল। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর আরও একটা দারুণ খবর পেল বাংলাদেশের ক্রিকেট। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 2 নম্বরে জায়গা করে নিয়েছেন টাইগারদের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও সুখবর আছে, দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজুর রহমানও তার ক্যারিয়ারের সেরা 9 নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 4 উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছিলেন মিরাজ। সেই ধারাবাহিকতায় পরের ম্যাচেও নিয়েছেন 3 উইকেট। 2 ম্যাচে নিয়েছে 7 উইকেট, তাই লাফিয়ে বেড়েছে তার বোলিং রেটিং পয়েন্ট, উঠেছেন 2 নম্বরে। উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের 11 নম্বর থেকে তিনি উঠেছেন 9 নম্বরে। লঙ্কানদের বিপক্ষে 2 ম্যাচে 3টি করে 6টি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। সাকিব আছেন 17 নম্বরে, যথারীতি শীর্ষে ট্রেন্ট বোল্ট। শতভাগ প্রস্তুত না হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে সবচেয়ে বড় অভাবটা থেকে যাচ্ছে ভালো কোনো দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে না পারা। অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন ডিফেন্ডার রহমত মিয়া। তবে টিম ম্যানেজারের দাবি, দেশেই ভালো অনুশীলন হয়েছে বাংলাদেশের, তার ইতিবাচক ফল জাতীয় দল পাবে বাছাই ম্যাচে। হবে হচ্ছে করে আর হলোই না। বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে কাঙ্ক্ষিত প্রস্তুতি ম্যাচ কিংবা দেশের বাইরে অনুশীলন করার কোনো সুযোগই পেল না বাংলাদেশ। তাই বলে তো আর বসে থাকার উপায় নাই, শেষ চেষ্টা চলছে ঘরের মাঠেই। জাতীয় দল নিয়ে প্রশিক্ষকরা এতদিন কাজ করেছেন ফরওয়ার্ড লাইন ধরে, শেষ দিকে এসে দৃষ্টি ফেরানো হয়েছে ডিফেন্স লাইনে। প্রতিপক্ষের পরিকল্পিত আক্রমণ আর মাথা বরাবর উড়ে আসা সেট পিসগুলো কিভাবে ঠেকাতে হবে তারই তালিম দেওয়া হয়েছে। তারপরও ডিফেন্ডাররা অন্ধকারেই থেকে যাচ্ছেন অনুশীলন ম্যাচের অভাবে। শুধু প্র্যাকটিস করে যদি আপনি কোনো কম্পিটিশন ম্যাচ খেলতে যান, তাহলে আপনার ভুলগুলা তখন মেইন ম্যাচগুলোতে দেখা দিবে। বেটার যদি আপনি কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেন, তাহলে এগুলো আগেই ফাইন্ড আউট করা যাবে আমাদের কি করা উচিত বা কি করলে ভালো হবে। সো এদিক থেকে আমি মনে করি যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত ছিল ভালো টাফ টিমগুলোর সাথে, বড় টিমগুলোর সাথে, তাহলে আমাদের ভুলগুলা আমরা ভালোভাবে বুঝতে পারতাম। বাংলাদেশ যখন এত চেষ্টা করেও প্র্যাকটিস ম্যাচ পায়নি, তখন দিব্যি মাঠ গরম করে চলেছে আফগানিস্তান, ওমান। আফগানরা ইন্দোনেশিয়ার বিপক্ষে পেয়েছে 3-2 গোলের ডমিনেটিং উইন, আর ওমান হারিয়েছে থাইল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ইন্ডিয়া, আফগানিস্তান, ওমান আমাদের চেয়ে একটু শক্তিশালী। তো আমরা বেসিক্যালি ওদের কাছ থেকে একটা জয়, একটা ড্র, এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আমরা চেষ্টা করব যে আমাদের প্লেয়াররা এখন যে অবস্থায় আছে, আমি মনে করি প্লেয়াররা ভালো অবস্থা আছে, এবং যে ওয়েদারে তারা প্র্যাকটিস করেছে, আমি মনে করি এটা সেম কাতারের ওয়েদারেই তারা প্র্যাকটিস করেছে। এর জন্য আমার বিশ্বাস যে প্লেয়াররা ভালো করবে। কাতারের বিমানে চাপার আগে জাতীয় দল শেখ জামালের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে। তবে সেই ম্যাচে ফুটবলারদের কোভিড প্রোটোকল নিয়ে রয়েছে ধোঁয়াশা। এস এম ইকবাল,
সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মাত্র 5 দিনের ব্যবধানে পাইকারি বাজারে গোপালভোগ আমের প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। দাম বৃদ্ধিতে ভালো লাভবান হচ্ছেন বাগান মালিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহরের চকবৈদ্যনাথ আমবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, ধন্যবাদ ঈশা। যে বিষয়টি বলছিলেন যে নাটোরের যে পাইকারি বাজারে কিন্তু আমের দাম বৃদ্ধি হওয়া শুরু করেছে। বিশেষ করে 21 মে থেকে নাটোর জেলায় মিষ্টি জাতের আম যেটি গোপালভোগ, এই গোপালভোগ থেকে মিষ্টি জাতের আম বাজারজাত শুরু হয় এবং এই বাজারজাতের শুরু থেকেই নাটোরে মিষ্টি জাতের আম আসা শুরু হয়েছে। এই গোপালভোগ শুরুতে 35 থেকে 40 টাকা পাইকারি বিক্রি হলেও গতকাল থেকে বিশেষ করে আজকের বাজারগুলো আমি দেখছি এখানে 45 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই দাম বৃদ্ধিতে কিছুটা কৃষক খুশি হলেও কৃষকদের যেটি বিষয় তারা বলছেন, এবার অতিরিক্ত অনাবৃষ্টির কারণে কিন্তু একেবারেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উৎপাদন কিন্তু কম হয়েছে বলে কৃষকরা দাবি করছেন। তবে কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ যেটি উৎপাদন কম হওয়ার বিষয়টি মানতে একেবারেই নারাজ তারা। কৃষি বিভাগ যেটি জানিয়েছেন, তারা যেটি বলছে যে এই যে আবহাওয়া চলছে সেই আবহাওয়াটা কিন্তু আমের উৎপাদন উপযোগী আবহাওয়া। আর বিশেষ করে যেটি এই গতকাল থেকে যে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নাটোরে কোনো ঝড় না হলেও যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত যে বিশেষ করে আগামীকাল থেকে খেসাবাদ, আমরুপালি, ফজলি, রানী পছন্দ সহ যে হাড়িভাঙ্গা এই মিষ্টি জাতের যে আমগুলো রয়েছে, এই আমের জন্য এই বৃষ্টিটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষি বিভাগ যেটি দাবি করছে, গতবার আমফানে বড় ধরনের ক্ষতি হলেও এবার কিন্তু কোনো প্রকার ঝড় না থাকায় আমের ভালো উৎপাদন হয়েছে। বিশেষ করে পার হেক্টরে কৃষি বিভাগের যেটি দাবি 1 থেকে 1.5 টন বেশি আম উৎপাদন হবে বলে দাবি করেছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ যেটি বলছে, গত বছর নাটোর জেলায় প্রায় 69,000 মেট্রিক টন আম উৎপাদন হলেও এবার কিন্তু সেটি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের থেকে প্রায় 800 হেক্টর জমির পরিমাণ বাড়লেও এবার উৎপাদন কিন্তু বাড়বে। কৃষি বিভাগ যেটি বলছে 11,000 মেট্রিক টন আমের উৎপাদন কিন্তু বাড়বে। আমি ব্যবসায়ীদের সাথে, এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যে ব্যবসায়ীরা যেটা বলছে দাম কিন্তু আরো বড় ধরনের বৃদ্ধি পাবে। বিশেষ করে যে আমটা, নাটোরের আমটা এখন স্থানীয় বাজার সহ আশপাশের জেলায় সরবরাহ হচ্ছে। এই লকডাউন বা আদার্স যে বিষয়গুলো, পরিবহন সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেটে উঠলে বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ যে বাইরের যে জেলাগুলো আছে, সেই জেলাগুলো যখন আম সরবরাহ শুরু হবে তখন আরো দাম বৃদ্ধি হবে। তবে কৃষকের সঙ্গে যেটি কথা বলছি, তারা একটি আশার বিষয়, তারা আশায় বুক বাঁধছে যে 10 টাকা কেজিতে বৃদ্ধি পাওয়াতে সেই আগামী 15 জুলাই পর্যন্ত যে আমগুলো আসবে সেই আমের দাম আর একটু বেশি পাবেন। তো এই ছিল আমার কাছে আম বাজারের সর্বশেষ ঈশা। পাইকারি বাজারে গোপালভোগ আমের দাম বৃদ্ধিতে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন নাটোর থেকে সহকর্মী আল মামুন। 4 বছর বয়সে ওজন হয়েছে 1200 কেজি। গড়নের শক্তিতে আকারে এমন দৈত্যাকৃতি বলেই এলাকার বস হিসাবে তকমা পেয়েছে। বলছি দিনাজপুরের এক ষাঁড়ের কথা। ঘোড়াঘাটের সফল খামারি শাহনেওয়াজের এই গরুটির কথা ছড়িয়েছে পুরো জনপদে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্য ও ছবিতে রিপোর্ট। যেমন দশাশয়ী আকৃতি তেমনি তার আচরণ। 4 বছর বয়সেই ওজন দাঁড়িয়েছে 1200 কেজি, মনের হিসেবে 30 মন। কুরবানির ঈদে বিক্রির জন্য ঘোড়াঘাট উপজেলার শাহনেওয়াজের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এই ষাঁড়টি। এটা উচ্চতা প্রায় 6.5 ফুট আর দৈর্ঘ্য লম্বা হচ্ছে আপনার 9.5 ফিট লম্বা। ইতোমধ্যে বসের নাম ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। প্রতিদিনই অনেকে আসেন বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে। আগ্রহ রয়েছে শৌখিন ক্রেতারও। এটা দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু, আর এই সাধারণত এটা ন্যাচারাল পদ্ধতি আমি লালন পালন করছি। আর অন্যান্য যারা আছে আমাদের সহযোগিতা করে প্রাণী সম্পদ। এই ষাঁড়টা দেখার জন্য আসি, আমি একটা প্রতিষ্ঠিত খামারি। চিটাগার পার্টি গরুটা এসে পছন্দ করছে। ভাই দাম চাচ্ছে 12 লাখ টাকা, আমরা দাম করছি 9 লাখ টাকা।
এক সময়কার বেকার যুবকের খামারের সফলতার গল্প এখন পুরো জনপদে। নিজের উন্নয়নে শুধু নয়, কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন কর্মীরও। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় চলছে গরু মোটাতাজাকরণ সহ সার্বিক কার্যক্রম। কাজ করতেছি আজকে 4 বছর থেকে, একটা গাভীর থেকে শুরু। আমাদের দিনপথ ভালো যাচ্ছে, এখানে আসলে খুব ভালো লাগে। আমাদের বেতন হলো 9,000 টাকা, এতে আমাদের সংসার খুবই ভালোভাবে চলে। তাদের পাশে আছি এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। এখন রয়েছে বিভিন্ন প্রজাতির 70টি গরু। প্রতিদিন কমপক্ষে 200 লিটার দুধ সরবরাহ করা হয় এই খামার থেকে। সময় সংবাদ, হিলি। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের চিহ্ন ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে, 4 জনের মৃত্যু, 1 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। বাঁধ ভেঙে দেশের উপকূলীয় জেলায় বাণীবন্দী হাজার হাজার মানুষ। মন্ত্রীর পিএস কিংবা সচিব পরিচয়ে প্রতারণা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি পুঁজি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 11 মামলার আসামি সোহেল সহযোগী সহ পুলিশের জালে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।